নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। মানুষের মন অতি বিচিত্র একটি বস্তু। সে যে কখন কি চায় সে নিজেই হয়তো জানে না। নমস্কার, আমি ইন্দ্রাণী। আজ আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। গল্পের নাম ৪৫ বছর বয়স। লিখেছেন শ্রদ্ধেয়া সুচিত্রা ভট্টাচার্য। শুরু করছি আজকের গল্প। চন্দ্রা মোটেই ভালো নেই। আজকাল সে টের পায় একটা হালকা বিষণ্ণতা যেন তাকে জড়িয়ে আছে দিনভর, হেমন্তের বিকেলের কুয়াশার মতো। অথচ চন্দ্রার তো এমনটা হওয়ার কথা নয়। যা যা আঁকড়ে ধরে একজন ৪৫-এর রমণী মনে সুখের বোধ সঞ্চারিত হয় সবই তো চন্দ্রার করায়ত্ত। দায়িত্ববান স্বামী, বাধ্য ছেলে, নিজস্ব সাজানো গোছানো ফ্ল্যাট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, কি নেই তার। চন্দ্রার শরীর স্বাস্থ্যও রীতিমতো ভালো। জ্বর, জারি, সর্দি কাশির বাইরে তেমন কোনো রোগ ব্যাধিও তাকে ধরেনি এখনো। মধ্যবয়সী দুঃখবিলাসী গৃহে আবদ্ধ নিঃসঙ্গ গৃহবধূও তাকে বলা যাবে না, কারণ সে চাকরিও করে একটা। অফিস যে তাকে নাকে দড়ি দিয়ে খাটায় এমন অপবাদও কি চন্দ্রা দিতে পারে? সেখানে তো ফাঁকিবাজিটাই কাজ। আসি যাই, মাইনে পাই, এমন চাকরিতে কতটুকুই বা পরিশ্রম। তবু চন্দ্রা ভালো নেই। কিছু ভালো লাগে না তার, কিছু না। টিভি দেখতে না, গান শুনতে না, আড্ডা মারতে না, হই হই করতে না। ভালো না লাগার এক জটিল আবর্তে সে যেন ঢুকে পড়েছে। বেরোনোর পথ পাচ্ছে না। সকালবেলা বিছানা ছাড়তে আলস্য, যদি বা উঠলো কারোর সঙ্গে কথা বলতে বিরক্তি। প্রভাতে চায়ের কাপে ঠোঁট ছুঁইয়ে তৃপ্তি নেই। কাগজে চোখ বোলাতে ইচ্ছে করে না। সুবিমল কি বাজার আনলো তা দেখতেও অনীহা। রান্নার জন্য মানিকের মাকে নির্দেশ ছুটতেও ফুটতে চায় না স্বর। সারাটা সকাল কি হুড়ুদ্দুমি না চলে বাড়িতে। একজনের অফিস রওনা হওয়ার তাড়া, তো একজনের স্কুল। বাপ ছেলের হুল্লাগুল্লাতেও চন্দ্রার ঘোর ঘোর ভাব কাটে কই। বরং তাকে বেরোতে হবে স্মরণে এলেই বুক শ্রাবণের মেঘে ছেয়ে যায়। আবার অফিস না থাকলেও বিচিত্র এক অবসাদে কষ্টে মেরে থাকে মন। কি যে হলো চন্দ্রার! আর কিছুকাল পরে জরায়ু যে চির নিদ্রায় যাবে, এ কি তারই কোনো সংকেত, আগাম বার্তা? আজও সল্টলেকের বাজার প্রাঙ্গণে এসে ঘন ঘন হাই উঠছিল চন্দ্রার। কোনো এক মন্ত্রী মারা গেছে কাল। অফিস তাই হাফ ছুটি হয়ে গেল। দল বেঁধে সিনেমা দেখতে গেল অনেকে। তাদের কাটিয়ে চন্দ্রা চলে এসেছিল এখানে। নতুন এই শপিং মলটার কাছেই তার বাড়ি, হাঁটা পথে মিনিট 10। ভেবেছিল এখানে খানিক সময় কাটিয়ে ফিরবে সন্ধ্যের মুখে। বদ্ধ হলে বসে পর্দার দিকে হাঁ করে তাকিয়ে থাকার যন্ত্রণাও পোহাতে হলো না। ফাঁকা ফ্ল্যাটের নির্জনতায় ফিরে একা একা কড়িকাঠো বুনতে হলো না। আলো ঝলমল পরিবেশে হেঁটে চলে বেড়ানো তাও মন্দের ভালো। কিন্তু এখানেও ঠিক চন্দ্রার পোষাচ্ছে কই। না, এই বিচ্ছিরি শুকরোগটাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। নিজেকে শায়েস্তা করতেই বুঝি ঘুরে ঘুরে খান কতক জিনিস কিনে ফেললো চন্দ্রা। দুটো সুদৃশ্য রঙিন মোমবাতি, মাইক্রোওভেনের টুকরো টাকরা কিছু বাসন কোসন, এক বাক্স পেপার ন্যাপকিন। মৃদু একটা সৌরভ আছে ন্যাপকিনে। গন্ধটা শুকতে শুকতে অলস পায় চন্দ্রা এসে দাঁড়িয়েছে এক ঘড়ির দোকানের সামনে। অন্দরে দেওয়াল জোড়া আয়না, ঝুলছে অজস্র বাহারি ওয়াল ক্লক, প্রত্যেকটার আলাদা আলাদা সময়। কান পাতলে কাঁটার আওয়াজও যেন শোনা যায়।
টিক 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 টিক। ঠিক তখনই মস্তিষ্কে জোর ঝাঁকুনি। ঘড়ির দোকানের আয়নায় ও কার প্রতিবিম্ব? অভ্র না? উল্টো দিকের আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। প্রাথমিক অভিঘাতটুকু সামলে চন্দ্রার দৃষ্টি তীক্ষ্ণতর। অভ্র এখানে এলো কোত্থেকে? চন্দ্রা যতদূর জানত, অভ্র তো হায়দ্রাবাদের বাসিন্দা, বহুকাল। যদি বা কাজকর্মে কলকাতায় এসেও থাকে, তার বাড়ি তো সেই গড়িয়ায়। লবণ হ্রদের এই বাজারে সে একা একা কি করতে এসেছে? নিশ্চয়ই শুধু আইসক্রিম খেতে নয়, কিছু কিনতে টিনতে আগমন। দূর অতীত, প্রায় আগের জন্মের কথা তবু চন্দ্রার মনে পড়ল। মার্কেটিং অভ্র দুচক্ষের বিষ ছিল, পারতও না। গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত কখনো সহজতে কেনেনি। দায়িত্বটা ছিল অভ্রর মার ঘাড়ে, এবং বিয়ের পর চন্দ্রার। সে কত যুগ আগে শেষ দেখা। চন্দ্রা ভুল করছে না তো? চন্দ্রা ঘাড় হেলালো অতি সন্তর্পণে, যেন কোনোভাবেই না অভ্রর সঙ্গে চোখাচোখি হয়ে যায়। ট্যাচ্চা চোখে দৃষ্টি হেনে সিগন্যাল পেল মগজের, অভ্রই বটে। ছিপছিপে চেহারা, ভারী হয়েছে সামান্য, মুখে ঈষৎ ফোলা ফোলা ভাব, তবে মাথা ভরা চুল এখনো একই রকম ঘন। মোটা লেন্সের ভেতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল। হাব ভাবে বদল হয়নি এতটুকু, সেই আগের মতোই উদমাদা ভঙ্গি। সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া, সেই বাহ্যজ্ঞান রহিত হয়ে দোকানের মধ্যিখান্তিতে দাঁড়িয়ে থাকা। কে বলবে ওই লোকটাও 45 পেরিয়েছে? কানের পর্দায় ঘড়ির কাঁটার অস্পষ্ট ধ্বনি, চোখের তারায় ঝাপসা ঝাপসা ছবি। জামাই ষষ্ঠীতে চন্দ্রার বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অভ্র। পাঁঠার নলি পড়েছে পাতে। দিদি, জামাইবাবু, বাবা, চন্দ্রা সবার খাওয়া হয়ে গেছে। ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়েছে। অভ্র বেহুশের মতো নলি ঠুকে চলেছে প্লেটে, আর মাঝে মাঝে সুরুত সুরুত করে টানছে। নতুন জামাইয়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। বাবারও তথৈবচ দশা। জামাইবাবু চোখের ইশারায় চন্দ্রাকে জিজ্ঞেস করলো অভ্রর মাথার স্ক্রু ঢিলা আছে কিনা। দিদি ভ্রুকুটি হানলো জামাইবাবুকে। সামাল দেওয়ার জন্য চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠলো, তোমাকে কি আর একটা হাত দেবে? ওতে বোধহয় আর কিছু নেই। আছে আছে, অভ্র নির্বিকার। দেখো, শ্বাস এখনো পুরো বেরোয়নি। তোমরা দাঁড়িয়ে কেন? হাত ধুয়ে নাও। সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকাবকি করেছিল। অভ্র আমলই দেয়নি, যেন ভেবেই পায়নি ওই তুচ্ছ একটা ব্যাপারে অন্যের মাথা ব্যথা কেন। কি যে সব বাজে বাজে অভ্যেস ছিল অভ্রর। প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেওয়া, চকাম চকাম আওয়াজ করে খাবার চিবোনো, আত্মীয় স্বজনদের সঙ্গে খোশ গল্পের মাঝে এড়ে তর্ক জুড়ে দিত যখন তখন। মতে না মিললেই যাকে তাকে যা নয় তাই বলে দিত। একবার তো চন্দ্রার বাবাকেই শুনিয়ে দিল, আমায় আলফাল বোঝাতে আসবেন না, আমি সব বুঝি। কি শিক্ষা দিয়েছিল অভ্রর মা! ছোটবেলায় বাপ মরেছে বলে আহ্লাদ দিয়ে দিয়ে কচি খোকাটি বানিয়ে রেখেছিল ছেলেকে। আর চন্দ্রারও কপাল, ওই ছেলে মানুষই দেখেই কিনা মায়া জাগলো মনে, দুম করে প্রেমে পড়ে গেল। বিয়েও পর্যন্ত করে ফেললো আগু পিছু না ভেবে। এই সময় কত বারণ করেছে বন্ধুরা, অনর্গল কানের কাছে বিনবিন করত, লালটু চেহারা দেখে ভুলিস না চন্দ্রা, ছেলেটা কিন্তু 1 নম্বরের ক্যালাস। কিন্তু চন্দ্রার যে তখন রোগ চেপে গেছে। দেখ না তোরা, ওকে আমি মানুষ করে ছাড়বই। হায় রে, অভ্রকে সজুত করবে চন্দ্রা। একটা কুঅভ্যাসও বদলাতে পেরেছিল অভ্রর? পারলে কি বিয়ের 2 বছর কাটতে না কাটতেই সুতোটা ছিঁড়ে কুটি কুটি হয়ে যায়? আইসক্রিম শেষ, সেই পুরনো প্র্যাকটিস। টিপ করে বিনে কাপ ছুড়ল অভ্র এবং বাইরে ফেলল। চন্দ্রা ঝটিতি মুখ ঘুরিয়ে নিল, হাঁটা শুরু করেছে। 5 পাও বুঝে যায়নি, কানের কাছে গম গম গলা। কি ব্যাপার, দেখেও কেটে পড়ছো যে? অগত্যা চন্দ্রাকে থামতেই হয়। সরাসরি অভ্রর মুখ পানে তাকালো চন্দ্রা। অভ্র মিটিমিটি হাসছে। চন্দ্রাও জোর করে চিলতে হাসি ফোটালো ঠোঁটে। অপ্রস্তুত স্বরে বলল, না মানে ভাবলাম তুমি হয়তো। অ্যাভয়েড করছো কেন? এখনো রাগ পড়েনি? যা, কি যে বলো, একদিন কেউ রাগ পুষে রাখে নাকি?
আমিও তো তাই ভাবছিলাম, আমাদের সম্পর্ক তো কবেই চুকে গেছে। এখন তো আমি তোমার শত্রু নই, ঠিক কি না? অভ্রকে কি কখনো শত্রু ভেবেছিল চন্দ্রা? রাগারাগি ঝগড়াঝাটির সময় হয়তো কথাটা বলেও থাকতে পারে, এখন আর স্মরণে নেই। তবে অভ্রর কোনো কখনোই খারাপ চায়নি চন্দ্রা। চন্দ্রা মৃদুস্বরে বলল, তা আছো কেমন? কেমন দেখছো? মনে হচ্ছে তো ভালোই। তাহলে তাই? হায়দ্রাবাদে চলে গিয়েছিলে শুনেছিলাম, আশা করি এখনো সেখানে? না তো, হায়দ্রাবাদ কবেই ছেড়ে দিয়েছি। ওখান থেকে ব্যাঙ্গালোরে গেছিলাম, তারপর চেন্নাই, দেন টু পুনে, সেখান থেকে নাগপুর। অভ্র এক গাল হাসলো। এখন গোয়ায়, এট পানাজি। আবার অদৃশ্য এক ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ। হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রিধারী অভ্র বিয়ের প্রথম বছরেই তার ৩ নম্বর চাকরিটি ছেড়ে বাড়ি এসে বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছে। তখনও চাকরি না পাওয়া চন্দ্রা স্তম্ভিত মুখে বলল, তুমি এখানেও টিকতে পারলে না? পোষালো না। ৩৬টা রুম, তো তার ১৬৬ রকমের ফরমায়েশ। এ এসে চোখ রাঙায়, ও এসে মেসেজ দেখায়, প্লাস শালা মালিকটা বহুত খাটাচ্ছে। তোমার তো প্রতিবারই এক কমপ্লেন। প্রবলেম সেম হলে কমপ্লেনও তো সেমই হবে। তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলে কেন? জানতে না কাস্টমারও ডিল করতে হবে? কেন একটু মাথা ঠান্ডা রাখতে পারছো না? জ্ঞান মেরো না তো। তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? মার তো এখনো রিটায়ারমেন্টের ৬ বছর বাকি আছে। লজ্জা করে না বলতে? বিয়ে থা করে মার ঘাড়ে বসে খাবে? জ্ঞান জ্ঞান করো না তো। মার পয়সায় খেতে তোমার মানে বাদলে তুমিও কোনো কাজে লেগে যাও। আর হ্যাঁ, ভালো করে ১ কাপ চা বানাও তো দেখি। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। তুমি কি গো, তোমার কোনো ভাবনা নেই? আলতু টেনশন করবো কেন? ২-৪ মাসের মধ্যে আবার একটা কাজ ঠিক পেয়ে যাবো। সেই প্র্যাকটিস আজও বজায় রেখেছে অভ্র। চন্দ্রা অপাঙ্গে অভ্রকে দেখতে দেখতে বলল, তুমি তাহলে বদলাওনি? এবার ভাবছি বদলাবো, গোয়াতেই সেটেল করে যাব। তাই বুঝি? ইয়েস। অভ্র ঘড়ি দেখলো। ঈষৎ চঞ্চল হয়ে উঠলো যেন। জিজ্ঞেস করলো, তোমার কি তাড়া আছে? কেন? চলো না একটু কফি শপে গিয়ে বসি। চন্দ্রা একটুক্ষণ ইতস্তত করলো। অভ্র কি তার সঙ্গ কামনা করছে? শেষের দিকে তাদের সম্পর্কটা এত তিক্ত হয়ে গিয়েছিল যে এক পলক অভ্রকে সহ্য করতে পারত না চন্দ্রা। অথচ কি আশ্চর্য, এই মুহূর্তে তো অভ্রর প্রস্তাবে কোনো বিরক্তি জাগে না মনে। হয়তো একটু আড়ষ্ট লাগছে, তার বেশি কিছু নয়। কালের পল্লীর নিচে বিরাগ কি তবে চাপা পড়ে গেছে পুরোপুরি? নাকি মনের কোনো গহীনে অভ্র রয়ে গেছে এখনো? নাকি শুধুই চোরা কৌতূহল, যা শুধু মেয়েদেরই থাকে? এক সময়ের প্রিয় পুরুষ এখন কেমন আছে তা জানার গোপন ঔৎসুক্য? কি হ্যাঁ না বলতে হলো না, ঘাড়ও নাড়ল না চন্দ্রা। হাঁটছে ধীর পায়ে অভ্রর পাশে পাশে। দুধারের বিপণীতে থরে থরে মনোগ্রাহী সামগ্রী। এদিক ওদিক তাকাচ্ছিল চন্দ্রা, তবে সেভাবে কিছুই দেখছিল না। টুকরো টুকরো কথা মনে পড়ছিল, সুখের, দুঃখের, তিক্ততার, আনন্দের। ২০ বছর ধরে কোন ঝাঁপিতে যে রয়ে গেছিল স্মৃতিগুলো। সামান্য নাড়াচাড়া করে চন্দ্রা সরিয়ে রাখছিল তাদের। ফুসফুসে খানিকটা বাতাস ভরে নিয়ে চন্দ্রা জিজ্ঞেস করলো, কোথায় উঠেছ? তোমাদের গড়িয়ার বাড়িতে? ও বাড়ি তো বিক্রি হয়ে গেছে, মা রিটায়ারমেন্টের পরপরই। ও, তোমার মা তাহলে তোমার সঙ্গে ছিল, এখন নেই। অভ্র ম্লান হাসলো। মা দুনিয়াতে নেই। কবে হলো? এই তো বছর ২ আগে, হঠাৎ স্ট্রোক, পানাজিতেই। সরি, খবরটা আমি জানতাম না। জানার কথাও তো নয়। তারপর তো আর আসিওনি কলকাতায়। এখানকার কারোর সঙ্গে তেমন একটা যোগাযোগও নেই। এবার মাসি হঠাৎ ডাকলো, মাসখানেকের ছুটিও পেয়ে গেলাম। কথায় কথায় এসে গেছে কফি শপ। খোলা আকাশের নিচে ছড়ানো ছেটানো বেশ কিছু টেবিল চেয়ার। প্রথম ফাল্গুনের বিকেল, রোদের তেমন তাপ নেই। তাও একটা ছায়া ছায়া কোণ দেখে বসলো চন্দ্রা অভ্রর মুখোমুখি। অভ্র জিজ্ঞেস করলো, কি খাবে বলো? কফি। সে তো বলছি, সঙ্গে স্যান্ডউইচ, বার্গার। শুধু কফি। বেয়ারাকে 2টো কফির অর্ডার দিয়ে অভ্র গুছিয়ে বসেছে।
চন্দ্রা ভুরু কুঁচকে বলল, তুমি না এক্ষুনি আইসক্রিম খেলে, আবার কফি খাবে? সো হোয়াট, তখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, এখন মনে হচ্ছে কফিও একটু চলতে পারে। আরও বটে, সেই whimsical নেচার আর গেল না। সবাইকে আর ম্যাথমেটিক্যাল হতে পারে তোমার মতো? অভ্রর চোখে আলগা ঠাট্টা। ডিভোর্সের পর কেমন সুন্দর পরীক্ষায় বসলে, চাকরি পেলে, বিয়ে তা করলে। চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, বিয়েটা খুব ক্যালকুলেশন করে করিনি অভ্র। বাবা মা খুব দুশ্চিন্তা করতো আমায় নিয়ে, দিদি জামাইবাবু খুব জোর করলো। আহা ঠিক আছে, আমি কি কৈফিয়ত চাইছি নাকি? অভ্র হা হা করে হেসে উঠল। কবজি ঘুরিয়ে আর একবার ঘড়ি দেখে নিয়ে বলল, যাকে দিস টাইম ইউ আর হ্যাপি আই প্রিজিউম। চন্দ্র উত্তর দিল না, ঠোঁট টিপল সামান্য। তোমার হাজবেন্ড যেন কি করেন? চার্টার অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট ফার্মে আছে। ওরে বাবা, সিএ? তাহলে নিশ্চয়ই খুব হিসেবি মানুষ। অভ্রর গলায় ফের ব্যঙ্গ। চন্দ্রা গোমরা হলো। ডিপেন্ড করা যায় এমন মানুষ তো বটে, ভেরি কেয়ারিং পার্সন। আমার মাথা ধরলেও সে উতলা হয়ে পড়ে। অভ্র একটু থমকে রইল। অতীতের কথা কিছু মনে পড়ল কি? পরক্ষণেই মুখে অমলিন হাসি। তুমি ঠিক ডিসিশনে নিয়েছিলে চন্দ্রা, আমার সঙ্গে থাকলে তোমায় শুধু জ্বলতেই হতো। চন্দ্রা যেন শুনেও শুনল না কথাটা, ঘাড় ঘুরিয়ে দেখছে ওদিক ওদিক। খানিক তফাতে একটাই কোল্ড ড্রিঙ্কস এর বোতলে দুখানা স্ট্র ঢুকিয়ে হুশ হুশ টানছে একজোড়া তরুণ তরুণী। মাঝে মাঝে পান থামিয়ে দুজনে ভেঙে পড়ছে উচ্ছল হাসিতে। অনেকদিন আগের একটা দৃশ্য চন্দ্রার বুকে উঁকি দিয়েই বুকেই মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য উন্মনা হলো চন্দ্রা। সুবিমলের সঙ্গে এরকম কোন ছবি আছে কি তার? এতটা তরল হওয়ার কথা সুবিমল বুঝি ভাবতেই পারে না। সে স্বামী, প্রথম থেকেই পুরোপুরি স্বামী, প্রেমিক কদাপি নয়। কফি এসেছে টেবিলে। অব্র গলা খাকারি দিল, নাও। কি এত ভাবছো? কিছু না। কাপে ঠোঁট ছোয়ালো চন্দ্রা। তোমার খবর বলো, কি করলে একদিন? চাকরি, ঘুরে ঘুরে, চড়ে চড়ে। জিজ্ঞেস করবে না করেও চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, তা বিয়ে করলে না কেন? অভ্র চোখের কোণ দিয়ে একবার দেখলো চন্দ্রাকে, দৃষ্টি সরিয়ে নিয়ে চুমুক দিচ্ছে কাপে, আগের মতোই শব্দ করে। শব্দটা আজ যেন সেভাবে কানে বাজলো না চন্দ্রার। ফের বলল, আমার মতোই আর একটা ট্রাই নিতে পারতে। নেক্সট জন আমার মতো দজ্জাল নাও হতে পারত। চন্দ্রার গলায় হালকা কৌতুকের সুর, তবে অব্র বুঝে সেভাবে খেয়াল করলো না। ঈষৎ আনমনা ভাবে তাকাচ্ছে চন্দ্রার দিকে, নামিয়ে নিচ্ছে মাথা। অব্র যেন লজ্জা পাচ্ছে মনে হচ্ছিল চন্দ্রার। শুধু চন্দ্রার কথা ভেবে ভেবেই 20টা বছর কাটিয়ে দিল এই সরল সত্যটুকু উচ্চারণ করতে নির্ঘাত দ্বিধাবোধ করছে অব্র। ডিভোর্সে যে অভ্রর সায় ছিল না সে তো চন্দ্রা ভালো মতোই জানে। অপদার্থ খামখেয়ালি অভ্র সেনগুপ্তকে জীবন থেকে নির্বাসিত করার জন্য চন্দ্রাই কি বেশি ব্যাকুল ছিল না? মিউচুয়াল সেপারেশনের প্রস্তাবটা অবশ্য অভ্ররই। কোর্ট কাছারির যুদ্ধে সে যেতে চায়নি। লড়াই হলে চন্দ্রার পক্ষে মুক্তি পাওয়া অত সহজ হতো কি? চরিত্রহীন তো দূরস্থান, অভ্রের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগটাও কি সে প্রমাণ করতে পারত? সহসা আজ এই মুহূর্তে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল চন্দ্রার। 20 বছর পর মাঝের এই লম্বা সময়টার অভ্রর কথা যে তার কখনো মনে পড়েনি এমনটা নয়, কিন্তু এই দংশন বোধহয় কখনো ছিল না। বরং এর মধ্যে সে একটু একটু করে একটা নিটোল সংসার গড়ে নিয়েছে। স্বামী ছেলে নিয়ে এখন তো দিব্যে এক নিশ্চিন্ততার দুর্গে তার বাস। কিন্তু অভ্র কি পেল জীবনে চন্দ্রাকে ভালোবেসে? ভাবনাটায় বুঝি চাপা তৃপ্তিও আছে, যা কিনা সময়কে অনেকটা পেরিয়ে এলে তবেই অনুভব করা যায়। কুয়াশা মাখা হেমন্তর বিকেলটা যেন সরে যাচ্ছিল চন্দ্রার। পরন্ত সূর্যের মায়াবী আলোয়, ফাল্গুনের নরম বাতাসে তার সামনে অভ্রর এই নতমুখে নিশ্চুপ বসে থাকা হঠাৎই কেমন অলিক মনে হচ্ছে। এ যেন সুখ। অনুচ্চ স্বরে চন্দ্রা ডাকলো, অভ্র। একটা কথা বলবো? কি?
এখনো সময় যায়নি, একটা বিয়ে করে ফেলো। বলছো? শেষ বয়সে তো একটা সঙ্গীরও দরকার হবে। মাও ঠিক এ কথা বলতো, আমি পাত্তা দিইনি। অভ্র নড়ে চড়ে বসল। ভাবতাম মার আমি আছি, ভালোই তো কেটে যাচ্ছে, একবারই যথেষ্ট শিক্ষা হয়েছে। শখ করে আবার কে ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চায় বলো? কিন্তু মা চলে যাওয়ার পর থেকে সত্যি খুব লোনলি ফিল করছি। বাড়ি ফিরে ভূতের মতো বসে থাকা, হয় টিভি নয় বোতল, ভালো লাগে না। তাই মাসি যখন বলল আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, আমি আর না করতে পারলাম না। ইনফ্যাক্ট বিয়েটা করার জন্যই এবার আমার কলকাতায় আসা। থতমত চন্দ্রার মুখ পলকে পাংশু, জোর করেও হাসি ফোটাতে পারছে না। কোন ক্রমে বলল, তাই বুঝি? তা সে কি করে? একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, এখানে সল্টলেকে। বিএড করা আছে, গোয়ায় গিয়েও চাকরি পেতে অসুবিধা হবে না। অভ্র আবার ঘড়ি দেখলো, একটু চিন্তিত মুখে বলল, এতক্ষণে তো চলে আসার কথা। এই কফি শপে আমায় ওয়েট করতে বলেছিল। কোত্থেকে আচমকা একরাশ ক্রোধ এসে পুঞ্জীভূত হচ্ছিল চন্দ্রার পাঁজরে। রাগটা কোনো মতে গোপন করলো বটে, কিন্তু গলায় বাঁকা সুর এসেই গেল। তোমাদের এখন কোর্টশিপ চলছে বুঝি? এই বুড়ো বয়সে হয় নাকি? জাস্ট পরস্পরকে একটু চিনে রাখা, এলোমেলো আড্ডা। শ্রীপর্ণার তো তেমন একটা বন্ধু বান্ধব নেই, দুজনে মিলে তাই একটু সময় কাটান। নেক্সট উইকে রেজিস্ট্রিটা করে ফেলছি। ও, এবার চন্দ্রা ঘড়ি দেখলো। তোমাদের তাহলে আর ডিস্টার্ব করবো না, উঠি। এই যাবে কোথায়? বসো, শ্রীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। চন্দ্রার ভেতরটা চিরবিট করছিল, কিন্তু হুট করে চলে যাওয়াও তো বিসদৃশ দেখায়। অভ্রবুঝি বুঝে যায় চন্দ্রা হিংসে জ্বলছে, নিশ্চয়ই হাসবে মনে মনে। হয়তো হবু বউকে চন্দ্রার চকিত পলায়নের গল্প শুনিয়ে দারুণ মজা পাবে। চন্দ্রা নিজেকে স্থির করলো, তবু ফাল্গুন হাওয়া তাকে যে কেন বেফুত করে দেয় বারবার, এই ৪৫ বছর বয়সেও। আশ্চর্য, যাকে সে একদিন স্বেচ্ছায় বাতিল করেছিল, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কালে ভদ্রেও যার কথা মনে পড়তো কিনা সন্দেহ, হঠাৎ সে আজ চন্দ্রাকে তোলপাড় করে দেয় কোন ম্যাজিকে? এক্ষুনি একটা ভূমিকম্প হলে ভালো হতো কি? এক একটা মুহূর্ত যেন এক একটা দিনের চেয়েও দীর্ঘতর, প্রতিটি মিনিট যেন বছরের চেয়েও লম্বা। সূর্যের গতি সহসা থেমে গেছে, সময় কি এগোতে ভুলে গেল? ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চন্দ্রাকে। মিনিট ৫ মধ্যেই এসে গেছে অভ্রর শ্রীপর্ণা। কালো শুকনো খয়াটে চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স ৪৫ না হলেও ৪০ তো হবেই। ইস, এর নাম শ্রীপর্ণা। অভ্রর রুচির বলিহারি, এরকম একটা বউ পছন্দ হলো চন্দ্রার পরে। আবার ছোট করে বলে শ্রী, আধিক্ষেতা। স্মিত মুখে শ্রীপর্ণার সঙ্গে আলাপ পরিচয়টা সারল বটে চন্দ্রা, তবে রইল না বেশিক্ষণ। ২-৪টে মামুলি কথা বলে বেরিয়ে এলো দোকান ছেড়ে। রাস্তায় এসে টের পেল শরীরটা কেমন কাঁপছে, মাথায় জ্বালা জ্বালা ভাব। অভ্র আজ তাকে এইভাবে অপমান করলো, প্রতারণা করলো। প্রতারণাই তো, একটা বিশ্বাসকে আস্তে আস্তে মনে গেঁথে দিয়ে হঠাৎ তার সমূলে উপড়ে ফেলাকে আর কি বলা যায়? কি অপমান! চন্দ্রা কিনা ধরেই নিয়েছিল অভ্র এখনো তার বিরহে বিভাগী হয়ে আছে। কেমন ঝামা ঘষে দিল মুখে ২০ বছর পর। চন্দ্রা একটা গনগনে আঁচ নিয়ে বাড়ি ফিরল। অভ্রর সঙ্গে আজ সাক্ষাৎটা যে নিছকে আকস্মিক, এর মধ্যে কারোরই কোনো হাত ছিল না, এই সোজা ব্যাপারটুকুও তার নৈর্ব্যক্তিক ভাবে চিন্তা করতে পারছে না সে। মিছিমিছি টুবলুকে দাবড়ালো খানি। রাতের রুটি যথেষ্ট নরম হয়নি বলে বকুনি খেলো মানিকের মা। টিভি খুলে বসেছে, চ্যানেল ঘোরাচ্ছে বারবার, ভলিউম কখনো বাড়াচ্ছে তো কখনো কমাচ্ছে। ঘুরে ফিরে চোখের ব্যথায় অভ্র আর শ্রীপর্ণা। ছি, এই বউ নিয়ে গোয়ার পিছে বেড়াবে অভ্র? উৎসিত, হাস্যকর। সুবিমল যথারীতি দেরি করে ফিরল অফিস থেকে। নৈশাহার সেরে ল্যাপটপ নিয়ে বসে গেল নিয়ম মতো। শোয়ার ঘরে যাওয়ার আগে টুবলুকে একবার উঁকি দিয়ে দেখে নিল চন্দ্রা। এবার 9 হবে টুবলুর। অ্যানুয়াল পরীক্ষা প্রায় এসে গেল।
ছেলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে এখনো, ভারী শান্ত ছেলে, বাবার কার্বন কপি। ঠিক 11টা বাজলেই লাইট নিভিয়ে শুয়ে পড়বে। চন্দ্রা জানে। ঘরে এসে চন্দ্রা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখে নাইট ক্রিম ঘষতে ঘষতে শীর্ণ দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করছে। মুখমণ্ডলে শুকনো শুকনো ছাপ একটা আছে হয়তো, তবে তার ত্বক এখনো যথেষ্ট মসৃণ। কপালে বলিরেখার আভাস মাত্র নেই, এমন কিছু মুটিয়েও যায়নি সে। হাসলে এখনো ছোট্ট টোল পড়ে গালে। হানিমুনে ওই খাঁচটুকুতেই ফোটা ফোটা উইস্কি ফেলে পান করেছিল অভ্র। আচমকা পেট গুলিয়ে হাসি উঠে এলো চন্দ্রার। আবার অভ্র কি করবে? ওই আধবুড়িটা তোবড়ানো গালে ও কি? সুবিমল ল্যাপটপের সামনে বসে কি যেন ভাবছিল। হঠাৎই চোখ পড়েছে চন্দ্রায়। অবাক হয়ে বলল, একা একা হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? চন্দ্রার হাসি আরো বেড়ে গেল। চপল স্বরে বলল, হে জানো, আজ একটা কাণ্ড হয়েছে। কিরকম? সিটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে বহুকাল পর হঠাৎ একজনের সঙ্গে দেখা। কে বলতো? আমি কি করে বলবো? গেস করো। আমার গেস টেস আসে না। একটু গেস করোই না। তোমার অফিসের কেউ? তাহলে বুঝি তোমার সেই পিসি, যিনি 3 নম্বর সেক্টরে বাড়ি করেছেন? তো ওরকম কেউ নয়, অভ্র। কে অভ্র? জানো না? জানো, অভ্র। ও, তোমার সেই অভ্র কুমার? হ্যাঁ গো, অনেক গল্প টল্প করলো, কফি খাওয়ালো। চন্দ্রার পেটে আবার সোডার বোতলের বুড়বুড়ি। বুড়ো বয়সে তার ফের ছাদনা তলায় যাওয়ার সাহায্যে গেছে। বিয়ে করতে এসেছে কলকাতায়। পাত্রীটিও দেখলাম, মেয়ে গো, রূপের ধুচুনি। সে যার যাকে ভালো লাগে। সুবিমল লম্বা হাই তুলল। ল্যাপটপ অফ করতে করতে বলল, যাকে কাজের কথা শোনো। শ্রীধর কিন্তু মার্চে ফ্ল্যাটটা রং করছে। টুবলুর পরীক্ষা হয়ে গেলেই কাজ শুরু। দিন 7 মতো সময় লাগবে। তখন হয়তো তোমায় ছুটি নিতে হতে পারে। অফিসে বলে রেখো। শ্রীধর এস্টিমেট যা দিল 1025 পড়ে যাবে। তাও খুব একটা বেশি নয়, কি বলো? চন্দ্রার উচ্ছ্বাস ফুটো বেলুনের মতো চুপসে গেছে যেন। কতকাল পর অভ্রস ক্ষণিক সান্নিধ্যে অজস্র রঙিন অনুভূতির খেলা চলছিল অন্তরে। কখনো বা মেদু স্মৃতি, কখনো বা জয়ের পুলক, কখনো আবার অকারণ ঈর্ষার চোরা কামড়। সবই যেন ভোঁতা সহসা, বিবর্ণ। যেন নিস্তরঙ্গ পানা পুকুরে ঢেউ পড়েছিল একটা, ঘূর্ণি থেমে ফের সবুজ পানায় ঢেকে যাচ্ছে জলতল। কোনো উত্তর দিল না চন্দ্রা। ভারী পায়ে বিছানায় এলো। ল্যাপটপের ডালা বন্ধ করে টেবিলে রাখলো সুবিমল। ফ্যানের রেগুলেটর কমালো 1 পয়েন্ট। দেখে নিল মশা বিতরণ যন্ত্রটি জ্বলছে কিনা। তারপর ঘাড় ফিরিয়ে বলল, এবার ভাবছি একটু রংগুলো বদলাবো, বুঝলে? অফ হোয়াইট ঘেঁষা হলে ঘরের লাইট অনেক বাড়ে। চন্দ্রা বালিশে মাথা রাখলো, চোখ বুঝেছে। সুবিমল ফের বলল, শেড কার্ডটা দেখেছো? ড্রেসিং টেবিলেই তো রাখা আছে। চন্দ্রা অলস গলায় বলল, দেখবো খন। যে রং পছন্দ টিক মেরে দিও কিন্তু। আমার মনে হয় অ্যাপল হোয়াইটটা আমাদের বেশ স্যুট করবে। চন্দ্রা নিশ্চুপ, পাশ ফিরল। আবার সেই কিছু ভালো না লাগা কুয়াশার ছোঁয়া, আবার সেই হেমন্তের বিকেল। ব্যাস, আজ এ পর্যন্তই। সত্যি মানুষের মন কি চায় মানুষ নিজেই হয়তো জানে না। কথাটা অতি ধ্রুব সত্যি। আমাদের হাতে যখন কিছু থাকে তখন মনে হয় যেটা আমাদের হাতে নেই সেটাই সব থেকে ভালো। আর যখন সেই হাতের জিনিসটা হাত ছাড়া হয়ে যায় তখন মানুষের মন সেই জিনিসটাকে বারবার খুঁজে ফেরে। কিন্তু এত সহজে কি সবসময় সেই খুঁজে পাওয়াটা সম্ভব হয়? গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। লিংকটা শেয়ার করে অন্যকে শুনতে সাহায্য করবেন। আর আমার কাজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, খুব শিগগিরই আবার ফিরবো। টাটা।